এবার শুরু কর। হেডিং বল লেন্স ল। হেডিং হলো আমার লেন্স, লেন্সের সূত্র, লেন্সের সূত্র, এটা হলো আমার হেডিং। তাহলে প্রথম কথাটা হলো যে এই যে লেন্সের সূত্রটা আমি করাতে শুরু করছি, তার আগে যেটা কথা বলনীয় সেটা হলো যে তারা আশা করছি আমরা কিন্তু জেনে গেছি যে লেন্স লটা কি, জেনে গেছি। কেন পড়তে যাচ্ছি মানে কি জানি না, কেন পড়তে যাচ্ছি সেটা জেনে গেছি। কেন পড়তে যাচ্ছি কেন বল? দিকের কারণ। অর্থাৎ একটা পরিবাহী তারে আমার যে প্রবাহ মাত্রাটা সৃষ্টি হলো, সেই প্রবাহ মাত্রাটা আমি দিকটা জানতে পারলাম না, সেই দিক জানার জন্য আমি লেন্সের সূত্রটা আমি শুরু করছি। তা লিখে দিচ্ছি, দেখ লেন্সের সূত্রটা হলো এরকম যে ব্ল্যাক লিখবো না নীলে রে, মানে আবিষ্ট প্রবাহের, আবিষ্ট প্রবাহের অভিমুখ। আর লেন্সের সূত্রটা কিন্তু ভালো রকম ভাবে বোঝার চেষ্টা করবি। অভিমুখ এমন হবে যাতে সেই প্রবাহ তার কারণকে বাধা দান করতে পারে, এটা হলো আমার লেন্স ল। এবার এই লেন্স ল দেখে বা শুনে হয়তো বা কিছু বুঝতে পারছিস না, আমি এবার বোঝার চেষ্টা করব। তবে আমি যেটা তোদেরকে সাজেশন করব যে লেন্স লটা ভালো রকম ভাবে বোঝার চেষ্টা করবি, কারণ বই পড়ে উদ্ধার করার সম্ভাবনা খুব কম। তাই প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে। যদি বুঝতে না পারিস আমাকে পাল্টা একদম সঙ্গে সঙ্গে কোশ্চেন কর, ঠিক আছে? চল এবার এখান থেকে যে কথাটা আমি বলতে চাই যে আবিষ্ট প্রবাহের অভিমুখ এমন হবে যাতে সেই প্রবাহ তার কারণকে, এই যে এটা কারণকে আর এই যে বাধা, এই দুটো পয়েন্ট আমি মার্কিং করলাম। তাহলে এখানে বলতো এই যে তার কারণ, এখানে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হলো কোন প্রবাহীর মধ্যে। তাহলে আবিষ্ট প্রবাহী কিসের কারণে তৈরি হলো, কারণটা কি বল? কারণটা কিসের জন্য আবিষ্ট প্রবাহ তৈরি হচ্ছে, কি কারণে, তার কারণটা কি বল? কি কারণে জানা নাই? আমি বললাম যে এই যে আবিষ্ট প্রবাহটা তৈরি হলো, এখানে আমি মার্কিং করেছি কারণ আর বাধা। কারণটা কি মানে আবিষ্ট প্রবাহ কোন কারণে তৈরি হলো? একটা পরিবাহী তার আছে, আমি ম্যাগনেটের কি করলাম বাট হ্রাস বৃদ্ধি করছি না, এটা ম্যাগনেট এবং পরিবাহী তারের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে তো এখানে আমার কি তৈরি হবে, কারেন্ট তৈরি হবে। তাহলে কারণ কি, কি কারণ আবিষ্ট প্রবাহের কারণটা কি? ম্যাগনেটের হ্রাস বৃদ্ধি নয়, এটার জন্য আমার তৈরি হচ্ছে। তাহলে আমাকে তাহলে এই যে আবিষ্ট প্রবাহটা তাহলে কাকে বাধা দান করবে? ম্যাগনেটের হ্রাস এবং বৃদ্ধিকে বাধা দান করবে। তো তোদের তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার কিন্তু হয়ে গেছে, কতগুলো ক্লাস হয়েছে? 4টা করেছিলি। তো যদি হয়ে থাকে বল যে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে এটা কি হয়েছে যে আমার এটা একটা হলো তোর সার্কেল, এই সার্কেলে আমি এই অভিমুখে কারেন্ট পাস করছি, এটা হলো আই কারেন্ট যাচ্ছে। এটা হলো আমার আরেকটা সার্কেল, এই সার্কেলের আমার কারেন্ট যাচ্ছে ক্লকওয়াইজ, বল এই যে এটা হলো আমার কারেন্ট, এটা হলো অ্যান্টি ক্লক, এটা হলো ক্লক। এই দুটো অ্যান্টি ক্লক আর ক্লক দুটোতে কিন্তু আমার চুম্বক সৃষ্টি হবে। এখানে কোন মেরু সৃষ্টি হবে, এখানে কোন মেরু সৃষ্টি হবে, জানা আছে এটা? হয়নি চুম্বক মেরু হয়নি, মানে কারেন্টের প্রবাহের ফলে কোন দিকে কোন প্রবাহ মানে চুম্বক সৃষ্টি হয়নি। তাহলে এটা করতে হবে, আলোচনা লিখে নে। তাহলে এখানে নোট আকারে লিখে নে যে কোন মানে যদি প্রবাহ মাত্রা অ্যান্টি ক্লকওয়াইজ যায়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে সেই প্রান্তে যদি প্রবাহ মাত্রা অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে সেই প্রান্তে এন মেরু বলতে উত্তর, নর্থ মেরু প্রবাহ মাত্রা যদি ক্লকওয়াইজ যায় তাহলে সেই প্রান্তে
সেই প্রান্তে সাউথ মেরু সৃষ্টি হবে, সৃষ্টি হবে। বুঝা গেল? তাহলে কি পেলাম? যে কারেন্ট যদি যায়, তড়িৎ চুম্বকতার মূল বিষয়বস্তুটা এটা, যে কারেন্ট যদি যায় আমার ম্যাগনেট তৈরি হবে। তাহলে কোন প্রান্তে কোন ম্যাগনেটে কোন মেরু তৈরি হবে আমি এই সূত্র থেকে পাবো। তাহলে এখানে বলতে কোন, এখানে এই প্রান্তে তাহলে কোন মেরু সৃষ্টি হবে? নর্থ। এখানে নর্থ সৃষ্টি হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল আমার নর্থ, আর এটা সাউথ। বুঝা গেল? এই হলো আমার গল্প বাইকাই। তড়িৎ চুম্বকতার যে কনসেপ্টটা সেটা আমি কিন্তু আলোচনা করে নিলাম। পরবর্তীতে তোদের স্যার আলোচনা করবে, তো আমি বলে দিচ্ছি। তাহলে যে কথাটা এবার আসছে, এই যে লেন্সের সূত্রটা, এটা আমাকে বুঝতে গেলে এবার একটা গল্প তোদেরকে শোনাতে হবে। সেই গল্প ছাড়া কিন্তু কোনোদিন সম্ভব হবে না। তাহলে যে গল্পটা হলো যে তোরা যথেষ্ট এখন ম্যাচিউরিটি ছেলে, মোটামুটি বয়স 17, 18 বা 16, সবারই জীবনে হয়তো প্রেম এসছে, আছে না? আছে রে? আছে নি? প্রেম প্রেম করিস না তোরা লাগি? সবাই জানে না? হ্যাঁ, সবাই একই ধান্দায় আছে। এবার তোরা হয়তো বলতে লজ্জা করছিস, যাই হোক অবশ্যই এসছে, তোরা লুকিয়ে লুকিয়ে ডুবে ডুবে জল খাচ্ছিস। তো যে কথাটা হলো তো সেটা ব্যাপার নয়। হ্যাঁ হ্যাঁ, যে কথাটা হচ্ছে যে দেখবি যে আমাদের ছেলেদের ভাগ্যে কিন্তু একটা মেয়ে জুটানো কিন্তু প্রচন্ড কষ্টসাধ্য না? কিন্তু মেয়েদেরকে তো কি সেটা কষ্টসাধ্য? মেয়েদের ক্ষেত্রে দেখবি যে একটা মেয়ের পিছনে 1000টা ছেলে ঘুরছে। মানে মেয়েদের 1000 অপশন আছে, ছেলেদের একটা অপশন নেই। সারা জিন্দেগিতে তোদের মধ্যে এমন কোনো ছেলে থেকে যাবে, সারা জিন্দেগিতে একটা প্রেম জুড়বে, দেখবি থেকে যাবে। তো ওটা আলোচনার বিষয়বস্তু নয়। আলোচনার বিষয়বস্তু হলো এইরকম যে সাপোজ আমি বললাম যে আমার চোখে কোনো একটা মেয়েকে প্রচন্ড পরিমাণে ভালো লেগেছে, আমি তাকে প্রপোজ করব। এবার প্রপোজ করব, সে স্কুল থেকে বেরিয়ে এসেছে, তুই গেলি একদম হিরোর মতো এন্ট্রি করে সে মেয়েটাকে প্রপোজ করলি, মেয়েটাকে সঙ্গে সঙ্গে তোর প্রপোজ অ্যাকসেপ্ট করবে? কি করবে? জুতো মারতে পারে, থাপ্পড়ও মারতে পারে, তোকে গালিও দিতে পারে, লাস্টে তোকে ডায়লগ দিলে আয়নায় মুখ দেখেছিস, বকরির মতন মুখ দিয়ে আমাকে বকরি মানে প্রপোজ করতে এসেছিস, আয়নায় একটা মুখ দেখ। তাহলে ওই যে মেয়েটা তোর প্রপোজটাকে কি করলো? প্রত্যাখ্যান করলো, রিজেক্ট করলো। রিজেক্ট করার অর্থ হলো তোকে বাধা দিল। কি দিল? বাধা দিল। অর্থাৎ তুই মেয়েটার কাছে আসার চেষ্টা করছিস, মেয়েটা তোকে বাধা দিল। এটা কেন? এবার তোর মাথা কিন্তু খারাপ হয়ে গেল যে ওসালা কত একদম মানে ভালো মেয়ে যে আমাকে ইয়ে করছে, হ্যাঁ রূপসী মেয়ে, ওর শেষ থেকেই ছাড়বো। হ্যাঁ, মনে মনে কিন্তু প্রতিজ্ঞা করে নিলি যে ওই বিয়ে যদি করতে হয় তো ওই মেয়েকে করবো। এবার দ্বিতীয় দিন গেলি, তৃতীয় দিনেও তোকে বাধা দিচ্ছে। এবার দেখবি যে সাধারণত মেয়েদের মন কিন্তু প্রচন্ড পরিমাণে নরম হয়। এবার তুই যদি সেই মেয়ের পিছনে মোটামুটি 2 মাস 3 মাস যদি ঘুরতে শুরু করিস কিনা, দেখবি যে মেয়েটা কিন্তু তোকে মন দিয়ে বসবে। এরকমই হলো, মোটামুটি 10 দিন 15 দিন ঘুরলি তুই, এবার মেয়েটা কিন্তু বলে গেল, তোকে কিন্তু মন দিয়ে দিল। এবার তোদের কি একদম লাইলা মজনুর মতন প্রেম একদম শুরু হলো। ছুটিয়ে তোরা 3 বছর প্রেম করলি। কত বছর? ছুটিয়ে 3 বছর প্রেম করলি। রেস্টুরেন্ট থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে এভরিথিং যা কিছু আছে চললো। হঠাৎ করে ছেলেটা কিন্তু বাড়িতে কিন্তু জেনে গেল যে আমার বেটা একদম ইয়েছে, কি বলে না, মানে মজনু হয়ে গেছে, একে তো কিছু করতে হবে। বাবা কিন্তু প্রচন্ড পরিমাণে খেলানো তোকে, খেলে ছেলের মন খারাপ। ছেলে কিন্তু মেয়েটাকে এসে বলছে যে শোনা গো, আমার আর এখন রিলেশন করা সম্ভব না, আমি এখন ব্রেকআপ করে বেরিয়ে যাব, আমাকে ব্রেকআপ করতে হবে। তাহলে বল, এবার মেয়েটা এই যে ব্রেকআপ করছিস, এই ব্রেকআপটা আমাদের ছেলেদের পক্ষে খুব সম্ভব, মেয়েদের পক্ষে কি সম্ভব? মেয়ে কিন্তু তোকে ব্রেকআপ করতে দিবে? তোকে ব্রেকআপ করতে কোনোদিন দিবে না। না, আমার কথাটা বুঝতে পারলি না? 3 বছর ছুটিয়ে প্রেম মানে আমার কথাটা ধরতে পারলি না তোরা? কথাটা বুঝতে পারলি না? এবার কথাটা হলো, তোকে যদি এবার তুই যদি বেরিয়ে আসার চেষ্টা করিস, তোকে বেরোতে দিবে? কোনোদিনই তোকে বেরোতে দিবে না। এইটাই হলো কথা। এবার যে কথাটা হলো, তাহলে বল, প্রথমে তুই যখন ওর কাছে আসার চেষ্টা করছিলি তখন তোকে বাধা দিচ্ছে, যখন তুই বেরিয়ে আসার চেষ্টা করছিস তখন কি? তখনও তোকে বাধা দিচ্ছে। তাহলে এখানকার দুটো ব্যাপার আমি পাচ্ছি, একটা হলো মানে মূল কথা হলো বাধা, কিন্তু প্রথম বাধা দ্বিতীয় বাধা নিয়ে আলোচনা করতে হবে। এবার বল আমাকে, প্রথম বাধা আর দ্বিতীয় বাধার মধ্যে তফাৎটা কি, পার্থক্যটা কি?
প্রথম বাধা দ্বিতীয় বাধার মধ্যে পার্থক্যটা কি বল? প্রথম বাধাটা হলো আমার ঘৃণার বাধা, তোকে আমি আমার মধ্যে নিয়ে আসবো না। দ্বিতীয় বাধাটা কি? ভালোবাসার বাধা, মানে তোকে কি আকর্ষণ করে আমি বাধা দান করার চেষ্টা করছি। অর্থাৎ কাছে আসার সময়ও বাধা, দূরে যাওয়ার সময়ও বাধা। তবে কাছে আসার সময় বিকর্ষণ করে বাধা, আর দূরে যাওয়ার সময় কি আকর্ষণ করে বাধা। এটাই হয়েছে আমার লেঞ্জ ল। এটাই হলো আমার লেঞ্জ ল। তোরা বুঝে গেছিস, মানে লেঞ্জ ল আর বুঝতে অসুবিধা হবে না। এবার আলোচনা করছি লেঞ্জ লটা কি বলছে। যে প্রথম কথা দেখ, এক নাম্বার যেটা আমার বলা হচ্ছে, এক নাম্বার দেখ যে কথাটা হলো কি বলতে ইন্টারেস্ট করতে রেডি। এবার যে কথাটা আসছে যে এখানে আমি একটা কয়েল নিলাম, এদিকে দেখা, এখানে একটা কয়েল নিলাম, এখানে একটা দণ্ড চুম্বক আছে। এই দণ্ড চুম্বকের এই প্রান্তটাতে আমি পেলাম নর্থ মেরু, এই প্রান্তটাতে পেলাম সাউথ মেরু। এবার আমি বলছি যে এই দণ্ড চুম্বকটা আমি এখানে লিখে দিচ্ছি কাছে আসছে, কাছে আসছে, কাছে আসছে। বল এবার কাছে যদি আসে তাহলে এই যে কয়েলটার কাজটা কি হবে? দণ্ড চুম্বকটা কি করবে? আকর্ষণ করবে। যখন কাছে আসছে তখন বিকর্ষণ করবে। তুই যখন মেয়েটাকে পটাচ্ছিস তোকে বিকর্ষণ করে দেবে, পটাচ্ছে না, দূরে সরছে না, তাহলে এই কয়েলটা কি করবে? দূরে সরবে, দূরে সরার চেষ্টা করবে। তাহলে দূরে যদি সরে তাহলে এখানে কোন মেরু থেকে দূরে সরতে পারবে রে? তাহলে এখানে কি তৈরি হবে? নর্থ যদি তৈরি হয় তাহলে কারেন্টের অভিমুখটা কোন দিকে যাবে? অ্যান্টি ক্লক। তাহলে আমি পেয়ে গেলাম কারেন্টের অভিমুখ হয়ে গেল অ্যান্টি ক্লক। লিখে দে এখানে বিরুদ্ধে, অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক হয়ে গেল। এটা হলো আই। যখন কাছে আসছে এখানে তৈরি হয়ে গেল আমার কি নর্থ। দ্বিতীয় কথা কি হলো রে? দ্বিতীয় কথা দেখ, দ্বিতীয় কথা। এবার আমি চলে আসছি দ্বিতীয় ডায়াগ্রাম। দ্বিতীয় ডায়াগ্রাম হলো এরকম আরেকটা কয়েল নিয়ে নিলাম আমি, এখানে একটা কয়েল। এই যে এটা হলো আমার দণ্ড চুম্বক, এটা হয়ে গেল আমার দণ্ড চুম্বক। দণ্ড চুম্বকের এটা হলো নর্থ মেরু, এটা হলো সাউথ মেরু। এবার দূরে সরছে, এখানে লিখে রাখবি দূরে সরছে, দূরে সরছে। বল এবার তাহলে এখানে কি অবস্থা সৃষ্টি হবে? সাউথ তৈরি হবে। কেন? আকর্ষণ, আকর্ষণ করে বাধা হবে। তাহলে যদি এখানে সাউথ মেরু সৃষ্টি হয় তাহলে কারেন্টের অভিমুখ ক্লকওয়াইজ হয়ে যাবে। তাহলে এইটা হলো কারেন্টের অভিমুখ আর। বুঝা গেল? তাহলে এই হলো আমার লেঞ্জ ল। তাহলে এটা কি কোনো অসুবিধা আছে বল? এইটা কিন্তু তোকে লিখতে হবে কাছে আসছে, কাছে যখন আসবে তখন কিন্তু নর্থ মেরু, যখন দূরে সরছে তখন কিন্তু ওখানে সাউথ মেরু ক্লকওয়াইজ। 3 নাম্বার এবার আমি বলছি 3 নাম্বার। এটা একটা কয়েল, এই কয়েলে এটা হলো আমার ম্যাগনেট, এটা হলো আমার ম্যাগনেট। আমি বললাম এটা হলো সাউথ মেরু, এটা হলো নর্থ মেরু। এবার দূরে সরছে, আমি বললাম দূরে সরছে। বল এবার এখানকার প্রবাহ মাত্রা কোন দিকে আসবে? বল এই যে 3 নাম্বারটা কি আসবে এখানে? নর্থ। কেন? সাউথ মেরুকে দূরে যেতে দিবে না, আকর্ষণ করবে। আকর্ষণ করা মানে কি এখানে কি হবে? নর্থ মেরু তৈরি হবে। নর্থ মেরু মানে কি কারেন্টের অভিমুখ অ্যান্টি ক্লক। তাহলে কারেন্টের অভিমুখ হয়ে গেল অ্যান্টি ক্লক, এখানে হয়ে গেল নর্থ, এটা হয়ে গেল আমার অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক, এটা হয়ে গেল আমার ক্লক, ক্লকওয়াইজ। এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। 3 নাম্বার। এবার 4 নাম্বার। 4 নাম্বার হলো যে এইরকম একটা আবার কয়েল আঁকে দেন। আবার যখন কয়েল এঁকে নিলাম আমি, আবার যখন কয়েল এঁকে নিলাম আমি, এই যে ম্যাগনেট আমি পেলাম, এই ম্যাগনেটের এইটা হয়ে গেল আমার সাউথ মেরু। এ কাছে আসছে, কাছে আসছে, তাহলে কি হবে বল? সাউথ মেরু তৈরি হবে। সাউথ মেরু মানে কি কোন দিকে প্রবাহ মাত্রা যাবে? ক্লক, মানে এই দিকে চলে এলো ক্লক। এটা হয়ে গেল আমার ক্লক, ক্লকওয়াইজ। এটা না সাউথ, কাছে আসছে। এইটাই হয়ে গেল আমার লেঞ্জ ল। আশা করছি বুঝতে পেরেছিস, এবার দিক নির্ণয় করতে পেরেছিস।
যদি কোনো জায়গাতে সমস্যা হয় বল, একটু বুঝে নিন, এটা জানতে হবে আমাকে, এটা আমাকেই করতে হবে। দুটো সোর্সের কাছে আছে, হ্যাঁ একদম প্রতি মুহূর্তে চেঞ্জ হবে, যখন যাওয়া আসা করে প্রতি মুহূর্তে চেঞ্জ হবে, প্রতি মুহূর্তে চেঞ্জ হবে একদম ফটাফট, সেকেন্ডে আর 10 বার হতে পারে, 15 বার হতে পারে, 20 বার হতে পারে। বুঝা গেল কথাটা? আমি বললাম যে এই যে দেখ, এবার এটা তো আমি পুরো ইয়ে দিলাম, এবার এটা ধর, এটা প্রবাহ মাত্রা, এবার যখন তুই এরকম ভাবে করবি তখন কি একবার উপরে যাবে একবার নিচে আসবে, এরকম ভাবে কিন্তু কারেন্টটা আপ ডাউন করবে। আর যেটার মূল বিষয়বস্তু হলো এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, মানে ঠিক প্রতি মুহূর্তে চেঞ্জ হবে, যেটা এর পরবর্তী চ্যাপ্টার আছে। বুঝা গেল কথাটা? এই হলো কথা। এবার যে কথাটা আছে যে এখান থেকে কিন্তু এরকম কোশ্চেনটা আসে না, কোশ্চেন আসে এবার তোদের বই তো তোরা নিয়ে আসিস, বই নিয়ে আসিস, বই আমি বলি যে বই নিয়ে আসবে। এবার তোদের যে ফিগার তোকে বুঝতে হবে সেটা হলো এরকম, যে এখান থেকে কোশ্চেনটা যেটা আসে, এই যে এইটা আমি কিন্তু পড়াই নাই, এবার এটা পড়াচ্ছি। আর আরেকটা যেটা আমার ডায়াগ্রাম আছে সেটা হলো যে এই যে এটা, এই ডায়াগ্রামটা আমাকে বুঝতে হবে। হবে স্যার। এই যে এবার যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো তোরা এই ডায়াগ্রামটা অবশ্যই 3 ডাইমেনশনালি বোঝার চেষ্টা করবি, 2 ডাইমেনশনালি কিন্তু বুঝতে পারবি না, ঠিক আছে? 2 ডাইমেনশনাল আমি বুঝাচ্ছি, দে একটা আমাকে সাদা পাতা দে, সাদা পাতা দে, ছেড়ে দে, সাদা পাতা দে। এই যে সাদা পাতা দিন। এবার আমি ওই ফিগারটা বোঝাচ্ছি, মানে আমি কোশ্চেনটা বলছি সেখান থেকে কিন্তু আমি অ্যানসার করার চেষ্টা করছি। এটাকে আমি গোল একটা বৃত্ত আঁকার চেষ্টা করছি, মানে কয়েল আঁকার চেষ্টা করছি। 3 ডাইমেনশনালটা না বুঝতে পারলে তোরা বই পড়ে হয়তো বা মাথার মধ্যে ঢোকে না, মানে অন্তত আমি মানে দেখেছি যে মাথার মধ্যে ঢোকে না, সেই কারণের জন্য এটা এ করা হয়। ক্লাস মিটিং করলাম যদিও, তো ক্লাস মিটিং থেকে ওটা নিচে আসতে ভিডিও, ক্লাস মিটিং ভিডিওটা বানাই না, এটা ভিডিওটা ভালো করে শুরু করতে হবে। তোদের পুরো টিচারকে ভিডিও করে কি আচ্ছা ভিডিও তো যদি একবার বিখ্যাত আছে কত ইনকাম জানিস, তো 50% তোদের শেয়ার দেব, চাপ তো নিছিস স্যার। এটা পেন দে, এটা পেন দে, আমি যখন প্রথম গাজল ক্যাম্পাসে পড়াই না 2017 সালে, তখন থেকে কিন্তু আমার একটা মাথায় আসে, তখন থেকে করব শুরু করব আজকে হলো। এবার আজকে হলো, কিন্তু কথাটা হচ্ছে কি বলতো, যে এটা আবার মানে কন্টিনিউ করব কি, এটা একটা ব্যাপার আছে, মানে যে কোনো জিনিস প্রথম কাজ কিন্তু আবেগে হয়ে যায় প্রথমে, তারপর আর হয় না। দেখ তোরা কি দেখতে পাচ্ছিস বল, এই যে এটা মানে প্রবাহ মাত্রাটা ক্লক দেখতে পাচ্ছিস না অ্যান্টি ক্লক দেখা যাচ্ছে? আমি অ্যান্টি ক্লক, বুঝতে পারছিস কিনা? কারণ কি তোর আর আমার মধ্যে কি দিকের পার্থক্য আছে। আমি দেখতে পাচ্ছি এটা অ্যান্টি ক্লক ঘুরছে, তোরা দেখতে পাচ্ছিস কি ক্লক। বুঝা গেল কথা? এটা একদিকে। দ্বিতীয় কথা হলো এবার পেনটা দে, এই পেন নাই, এই পেনটা দে, এই পেনটা যেটা আমি দিব, এবার যেটা আমি বোঝাতে চাইছি, দেখ তোদের বইয়ে যেটা আছে এরকম দুটো কয়েলকে আমি সমাক্ষীয়ভাবে নিয়েছি, দুটো কয়েলকে সমাক্ষীয়ভাবে নিয়েছি। এবার তোদের বইয়ের বিষয়বস্তুটা যেটা হচ্ছে যে একটা কয়েলে, এই যে কয়েল, ফ্যানটা একটু বন্ধ কর 5 মিনিটের জন্য, দিয়ে আমি একটু দিচ্ছি, লাইট বন্ধ করিস না, বন্ধ হয়েছে? হ্যাঁ। এবার যেটা তোদের বইয়ের যেটা বিষয়বস্তু সেটা হলো এরকম, যে এইটাতে সুইচ দাবলাম, এই ক্লক মানে এই যে কয়েলটা যেটা আছে বৃত্তাকার কয়েল, এই কয়েলে আমি কারেন্ট পাস করার চেষ্টা করছি। কি করলাম? আমি কারেন্ট পাস করার চেষ্টা করছি, সুইচ দাবলাম, কারেন্ট গেল। কারেন্ট কেমন গেল আমরা দেখতে পাচ্ছি, তুইও দেখতে পাচ্ছিস অ্যান্টি ক্লক যাচ্ছে কিনা, অ্যান্টি ক্লক যাচ্ছে। এবার তোদের কোশ্চেন হবে, আমি যখন সুইচ আমি অন করব তখন দ্বিতীয় যে কয়েলটা আছে এই দ্বিতীয় কয়েলে আমার কারেন্টের পরিমাণ বা কারেন্ট কোন অভিমুখে ঘুরবে। কথা বুঝতে পারছিস? এই হলো কথা। তাহলে বল, এই যে এইটা হলো আমার অ্যান্টি ক্লক যাচ্ছে, সুইচ যখন দাবলাম অ্যান্টি ক্লক গেল, এখানে অ্যান্টি ক্লক
এই যে দেখ কি অ্যান্টি ক্লক নয় অ্যান্টি ক্লক তো দেখতে পাচ্ছিস তো না তোদের ক্লক করছিল এবার দেখ এবার কি আসছে বল অ্যান্টি এই যে তো আমাদের মাথা থাকবে এই দুটোর মধ্যবর্তী স্থানে আমি থাকছি আমাদের মাথা এখানে আছে আমি যদি এরকম ভাবে দেখি এটা কি যাচ্ছে অ্যান্টি রে অ্যান্টি না অ্যান্টি বুঝা গেল এটা হলো কথা অ্যান্টি ওই কারণের জন্য বলে নিজেরা কিন্তু এটা করার চেষ্টা করবি তাহলে বুঝতে পারবি আদারওয়াইজ পারবি না এবার এটা যদি আমার অ্যান্টি ক্লক যায় তাহলে তোরা কি দেখতে পাচ্ছিস অ্যান্টি ক্লক দেখতে পাচ্ছিস না ক্লক অ্যান্টি তো এখানে নর্থ মেরু তৈরি হলো এখানে সাউথ মেরু তৈরি হলো ম্যাগনেটের এটা নর্থ মেরু এবার বৃদ্ধি পাচ্ছে এ কি করবে বল এবার বৃদ্ধির পরিমাণটা কি করবে বাধা দিবে না বাধা দিবে তো নর্থ মেরু তৈরি মানে কি এখানে নর্থ মেরু তৈরি করতে হবে তাহলে নর্থ মেরু যদি এটাকে তৈরি করতে হয় তাহলে এই দিকে প্রবাহ মাত্রা কি হবে অ্যান্টি ক্লকই হবে তাহলে অ্যান্টি ক্লক কোন দিকে হবে এই দিকে হবে না ওই দিকে হবে এই দিকে নয় এই দিকেই তো তাহলে এই দিকে যদি হয় তাহলে আমি এটাকে মার্কিং করে দিচ্ছি দেখ তাহলে আবার এটাকে আমি বললাম যে এইটা হয়ে গেল আমার অ্যান্টি ক্লক বুঝা গেছে না বুঝা গেছে না জানি বল দেখতে পাচ্ছিস পাচ্ছিস দেখতে পাচ্ছিস না এটা এই দিকে এটাও অ্যান্টি ক্লক এটাও অ্যান্টি ক্লক কিন্তু দুটো প্রবাহ বিপরীতমুখী না সমমুখী বিপরীতমুখী নয় তাহলে বিপরীতমুখী কখন হবে যখন সুইচ অন করব না অফ করব সুইচ যখন অন করব কোনটা সুইচ এটা যখন সুইচ অন করলাম তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পেতে শুরু করলো এখানে যদি নর্থ মেরু সৃষ্টি হয় যদি অ্যান্টি ক্লক এটা যদি অ্যান্টি ক্লক যায় তাহলে এইটাও অ্যান্টি ক্লক হবে কিন্তু দুটোকে যদি রেসপেক্টিভলি আমি দেখি তাহলে দুটোর প্রবাহ মাত্রা কি হবে বিপরীতমুখী অর্থাৎ সুইচ অন করার সময় দুটো কয়েলের প্রবাহ মাত্রা কি বিপরীতমুখী বুঝা গেল এই হলো কথা এবার আমি যেটা বলতে চাইছি সুইচ অফ করে দিলাম তাহলে এখানে নর্থ মেরু আছে এটা সাউথ মেরু আছে নর্থ মেরুটা কমার চেষ্টা করছে কমছে তাহলে এ কি করবে একে কি দূরে যেতে দিবে তাহলে এর প্রবাহ মাত্রাটা কি হবে এইদিকে চলে আসবে সাউথ চলে আসবে তাহলে সাউথ যদি আসে তাহলে এটাও এইদিকে এটাও এইদিকে এবার প্রবাহ মাত্রা কি হবে সমমুখী কথা বুঝতে পারছিস দুটোর প্রবাহ মাত্রা তাহলে কি হলো সমমুখী অর্থাৎ আমি লিখলাম যে দুটো কয়েল যদি আমি সুইচ অন করে দিই তাহলে অন করার সময় কি হবে বিপরীতমুখী যদি আমি অফ করে দিই অফ করার সময় কি হবে সমমুখী কথা বোঝা গেছে এবার তোদের যদি বই থাকে তাহলে বইয়ের ভাষাটা একটু পড়ে নে যদি কোনো জায়গাতে অসুবিধা হয় তাহলে আমাকে বলার চেষ্টা কর এবার যদি তারপরেও যদি তোদের কোনো রকম গন্ডগোল থাকে ঠিক আছে তাহলে তোরা নিজেরা করার চেষ্টা করবি এবার যদি বলিস এটাকে নিয়ে নিজের মতন করে বোঝার চেষ্টা করবি কর যদি বলিস যদি কোশ্চেন থাকে তো বল কি কর নিজের মতন করে এবার বোঝার চেষ্টা কর অ্যান্টি ক্লক আর ক্লক সুইচ এটাকে অন করলাম অ্যান্টি ক্লক যাচ্ছে তাহলে সুইচ অনের সময় এটাও অ্যান্টি ক্লক হবে অ্যান্টি ক্লক যখন হবে তখন বিপরীতমুখী সুইচ অন করার সময় আর যখন সুইচ অফ করে দেব বুঝে গেছিস চল দেখ তাহলে এইটা হলো আমার গল্প আর এইটার পরে এই যে এখানে যে আলোচনাটা আছে এটাও এই সেম আলোচনা এটাও সেম আলোচনা আছে এখানে দেখ এখানে লেখা আছে যেমন আমি বললাম তোমার লেখা আছে দেখ এখানে লেখা আছে দেখ পর্যবেক্ষণ দেখ পড় আমি পড়ছি দেখ এই মুহূর্তে এস কুণ্ডলীতে ক্ষণস্থায়ী প্রবাহ আবিষ্ট হবে এই আবিষ্ট প্রবাহের অভিমুখ হবে পি কুণ্ডলীর প্রবাহের বিপরীতমুখী ঠিক আছে বিপরীতমুখী কখন পি কুণ্ডলীতে প্রবাহ হঠাৎ চালু করা হলো কি হলো হঠাৎ চালু করা হলো মানে সুইচ অন করা হলো তাহলে কুণ্ডলীতে বিপরীতমুখী হয়ে গেল তারপরে দেখ পি কুণ্ডলীর প্রবাহ হঠাৎ বন্ধ করা হলো তাহলে বলতে এই মুহূর্তে এস কুণ্ডলীতে ক্ষণস্থায়ী সমমুখী প্রবাহ আবিষ্ট হবে যখন বন্ধ হবে তখন কি হবে যখন বন্ধ তখন কি হলো সমমুখী বুঝা গেল তারপরে কি সেই সময় ধরে এস কুণ্ডলীতে স্থির মানের আবিষ্ট প্রবাহ চলবে এই আবিষ্ট প্রবাহের অভিমুখ হবে বৃদ্ধির সময় কি বৃদ্ধির সময় বিপরীতমুখী আর হ্রাসের সময় সমমুখী এস কুণ্ডলীতে কোনো আবিষ্ট প্রবাহ থাকবে না যখন শূন্য হবে তাহলে এই যে আমি বললাম এখান থেকে বিভিন্ন রকমের আমার সার্কিট আসবে আর কোশ্চেন আসবে চল এবার যে গল্পটা এবার আসবে তাহলে এটা হলো আমার লেঞ্জ ল থেকে এবার কোনো রকম কোশ্চেন আছে কি তোদের নাই
তাহলে লেঞ্জ ল এর সংরক্ষণ সূত্র অবাধে পতনশীল বস্তু আসবে, দিয়ে আমি তখন এবার ম্যাথের মধ্যে প্রবেশ করব। তো আগে আমি দেখে নিই অবাধে পতনশীল বস্তুটা কি বলছে। তাহলে এটা মিটাচ্ছি এবার আমি, হ্যাঁ চল বুঝা যাচ্ছে না রে? যথেষ্ট। এবার যে কথাটা আমার আসছে সেটা হলো যে অবাধে পতনশীল বস্তু, অবাধে পতনশীল বস্তুর গতি, বস্তুর গতি। দেখ ফার্স্ট কথা আসবে অবাধে পতনশীল বস্তু বলতে কি বুঝিস? অবাধে পতনশীল বস্তু বলতে কি বুঝিস সেটা আগে বল। যেটা কোনো বাধা থাকবে না সেটা হলো আমার অবাধে পতনশীল বস্তু। আমি ছাদের উপর থেকে একটা বলকে নিচের দিকে ফেলে দিচ্ছি, সেটা কি অবাধে পতনশীল বস্তু? কেন? বায়ু থাকছে, বায়ু বাধা আছে, তাছাড়া সেটা অবাধে পতনশীল বস্তু। তাহলে আমাকে অবাধে পতনশীল বস্তু করতে গেলে আমাকে কি করতে হবে? বায়ু শূন্য স্থান নিতে হবে। বায়ু শূন্য স্থানে যে কোনো একটা বলকে আমাকে কি করতে হবে? নিচের দিকে ফেলতে হবে। গ্যালিলিওর একটা প্রমাণ আছে বা গ্যালিলিওর একটা সূত্র আছে যে একটা তুলা যন্ত্র বা যে কোনো একটা, ধর এই যে এটা আমার এই যে কাগজ আর এই যে এটা এই বল, এটাকে যদি আমি একসঙ্গে যদি ফেলে দিই তাহলে তারা কি হবে? কে আগে পড়বে? একসঙ্গে পড়বে। কোথায় একসঙ্গে পড়বে? যদি আমার বায়ু শূন্য স্থানে যদি করি তাহলে একসঙ্গে পড়বে, কিন্তু এখন যদি ফেলে দিই তাহলে কি হবে? আলাদা আলাদা পড়বে। আলাদা মানে কি? এটা আগে পড়বে এটা পরে পড়বে, কারণ কি বাতাসের বাধা আছে তার জন্য। এবার কেন একসঙ্গে পড়ছে সেটা আবার বিস্তর আলোচনা আছে, ত্বরণ আছে, ফোর্স আছে, সেটা আমি পরে আলোচনা করব বা তোরা অবশ্যই জানিস। তো যে কথাটা আমি বলতে চাইছি যে আমি বললাম যে হাতের চুড়ি নেই, হাতের চুড়ি তো দেখেছিস সবাই বালা পড়িস, বালা পড়িস কি বালা পড়িস, বালা পড়িস। আমি আর বলা তখন মাস্তান শিখেছিলাম, বালা পড়তাম আর কানে দুল পড়তাম, বুঝলি? তো সেই বালা, সেই যে বালা দেখবি যে সেই বালাটাকে নে, বালাটাকে নেওয়ার পর সেই বালাটাতে সাপোজ আমি বললাম যে এরকম আছে, তাহলে এই যে ম্যাগনেটটাকে আমি এরকম ভাবে আমি বললাম যে একটা বায়ু শূন্য স্থান তৈরি কর, যে কোনো একটা ঘরে বা যে কোনো একটা ল্যাবরেটরিতে বায়ু শূন্য স্থান নিয়ে আই। বায়ু শূন্য স্থান যেমনই আমি নিয়ে এলাম, নিয়ে এসে এবার এই বালার মধ্যে দিয়ে আমি ম্যাগনেটটাকে ফেলার চেষ্টা করছি এরকম ভাবে। বল অবাধে পতনশীল বস্তুর ত্বরণের মান কত? ত্বরণের মান শূন্য। কত? অবাধে পতনশীল বস্তুর ত্বরণের মান কত? জি এর মান কত? 9.8। আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরি বা 980 সেমি পার সেকেন্ড স্কয়ার। এটা কোথায়? বায়ু শূন্য স্থানেই তো, না অন্য কোনো জায়গাতে? 9.8 এর মান হলো বায়ু শূন্য স্থানে অভিকর্ষজ ত্বরণের মান, কিন্তু আমরা বাতাসের মধ্যেও 9.8 ধরে নিই। কেন? যে খুব একটা ডিফারেন্স হয় না, বুঝা গেল? কিন্তু অ্যাকচুয়ালি ধরাটা আমাদের ঠিক না ভুল? ভুল। সূক্ষ্ম বিচার করতে গেলে ভুল। তাহলে অবাধে পতনশীল বস্তুর জি এর মান হলো 9.8। এবার কথাটা হচ্ছে এখান থেকে কোশ্চেন কি আসবে যে এরকম ভাবে যদি আমি কোনো একটা কয়েলের মধ্যে যদি ম্যাগনেটটাকে ফেলার চেষ্টা করি, তাহলে ম্যাগনেটের যে ত্বরণটা আসবে সেই ত্বরণটা কি জি এর সমান হবে না কম হবে না বেশি হবে? বল। আমি বললাম যে কোনো রকম কয়েল নাই, শুধু ম্যাগনেটটাকে ফেলছি, তাহলে আমার যে জি এর মান 9.8, জি এর মান হলো আমার কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে নিচের দিকে পড়ছে, কোনো রকম এরাই, তার মানে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে পড়বে। এবার আমি বলছি যে এটাকে কয়েলের মধ্যে দিয়ে প্রবেশ করার চেষ্টা কর, এটা কি 9.8 হবে না কম হবে? কম হবে। কেন কম হবে? বাধা দেবে। বুঝতে পারছিস কোন সূত্র থেকে বাধা দেবে? লেঞ্জ ল। কিভাবে বাধা দেবে? আমরা যখন নর্থ মেরুটা আসলো তাহলে কি হবে? এখানে কি করবে? অ্যান্টি ক্লক তৈরি করবে। অ্যান্টি ক্লক তৈরি করার কারণে এখানে নর্থ মেরু সাময়িকভাবে তৈরি হয়ে যাবে। সাময়িকভাবে যখন তৈরি হবে কি এই নর্থ মেরুকে কি করবে? ধাক্কা দিয়ে উপরে ঠেলার চেষ্টা করবে। উপরে যখন যাবে তার মানে কি স্বাভাবিক যে গতিটা আছে সেই গতিটা কি হলো? কমে গেল। তার মানে জি এর মান কি হলো? কমে গেল, ডাউন হয়ে গেল। সেটা 7 হতে পারে, 8 হতে পারে, আলোচনা করতে। এবার কথা হলো এর ভিতর দিয়ে গিয়ে এবার এখানে সাউথ মেরু আছে, এর নিচের দিকে নামার চেষ্টা করছে। বল এই যে এখানে যে কয়েলটা আছে এই সাউথ মেরুকে কি দূরে ঠেলবে না কাছে আসার চেষ্টা করবে? কাছে টানবে। তাহলে কাছে যদি টানে তাহলে এখানে কি করবে? অ্যান্টি ক্লক করছে। হ্যাঁ অ্যান্টি ক্লকই তো, মানে সাউথ মেরু নর্থ মেরু এটাকে আকর্ষণ করবে। তার মানে এখানে যখন প্রবেশ করছে তখনও বাধা দিল, যখন বেরিয়ে আসছে তখনও বাধা দিল। তাহলে দুটো বাধার কারণে ওর স্বাভাবিক যে গতিটা আছে সেই গতিটা কি হলো? কমে গেল। স্বাভাবিক গতিটা কি হলো? কমে গেল। কমে গিয়ে কি হলো? ওর যে জি এর মান 9.8 আছে সেখান থেকে কি হলো? কমে অন্য কিছু হয়ে গেল।
ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে যে একটা কয়েলের মধ্যে দিয়ে যদি আমার কোনো ম্যাগনেট যদি প্রবেশ করে যদি অবাধে পতনশীল হয়ে পড়ার চেষ্টা করে, তার জি এর মান কম বেশি সমান তাহলে কি হবে, কম হবে। তারপরে এবার তোদের বইয়ে যেটা আলোচনা আছে সেটা হলো যে শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জ ল, শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জ ল, এটা তোরা নিজেরাই দেখে নিবি। লেঞ্জ ল এটা আমি আলোচনা করছি না, যেটা আলোচনা করব সেটা আমি বলছি, ঠিক আছে। শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জ ল এটা করে নিবি। হ্যাঁ, এবার আমি আলোচনা যেটা করছি সেটা হলো যে ফ্যারাডের সূত্রের যেটা দ্বিতীয় রূপটা আমি পেয়েছিলাম, ই এর মান পেয়েছিলাম, ই সমানুপাতিক কত পাচ্ছিলাম, ডি ফাই কত পাচ্ছিলাম বাই ডিটি পেয়েছিলাম, তো পেয়েছিলাম সমানুপাতিক ডি ফাই বাই ডিটি, যেখানে ডি ফাইটা কি ছিল বল, ডি ফাইটা কি ছিল, ডি ফাইটা কি ছিল, ফ্লাক্স ছিল না, ম্যাগনেটিক ফ্লাক্স ছিল ডি ফাই, ডি ফাইটা ছিল ম্যাগনেটিক ফ্লাক্স, এটা মিটার ছিল, এটা বলেন না মিটার দাও। তাহলে এখানে আমি ম্যাগনেট যে ডি ফাইটা পেলাম, ডি ফাই সমান হলো আমার চুম্বক প্রবাহের পরিবর্তন, চুম্বক প্রবাহের পরিবর্তন, এইটা হলো আমার ডি ফাই। যেখানে আমার ফাই ছিল বি ডট এ, ছিল না রে, ছিল। তাহলে এই যে সেকেন্ড ল আমি পেলাম, তাহলে ইটাকে যদি আমি সমানে কনভার্ট করি তাহলে কে আসবে, ডি ফাই আসবে বাই ডিটি আসবে, যেখানে আমি দিয়ে দিলাম কে সমান হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই ধ্রুবকের মান কে সমান ধ্রুবকের মান 1 হয়, ঠিক আছে, 1 হয়। এবার কথাটা হলো, যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো যে একটা কয়েল নিলাম বা একটা আমি কি বলছে রে চুড়ি নিলাম বা একটা আমি রিং নিলাম বা একটা আমি বালা নিলাম, সেই বালাতে যদি একটাই পাক থাকে, পাক মানে বুঝতে পারছিস, এক পাক থাকে, তাহলে এইটা, তাহলে আমার যেটা ই এর মান আসবে সেটা হলো ডি ফাই বাই ডিটি। যদি n সংখ্যক পাক থাকে, তাহলে ই এর মান সমান কত, n ডি ফাই বাই কত ডিটি। যতটা পাক বলবে, 10 হলে n এর মান 10, 20 হলে n এর মান 20, 30 হলে n এর মান 30, যা কিছু আছে সমস্ত কিছু। এবার তোদের বইয়ে একটা নেগেটিভ সাইন কিন্তু নেওয়া আছে, এই যে আমার নেগেটিভ সাইন ই সমান হলো -n ডি ফাই বাই ডিটি, এটা কেন নেওয়া হয়েছে আমি আলোচনা করছি একটু। ই সমান -n ডি ফাই বাই ডিটি, তো কথাটা হলো যে এই যে ই সমান -n ডি ফাই বাই ডিটি, এটা হলো আমার তিনটা সূত্রের গাণিতিক রূপ। তার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্রটা কি, লেঞ্জের ল, এটা হলো তৃতীয় সূত্র। লেঞ্জের লকে কিন্তু ফ্যারাডের তৃতীয় সূত্র বলা হয়, কেন না, তো দিকটা নির্ণয় করছে। এবার কেউ যদি তোকে বলে ফ্যারাডের তৃতীয় সূত্রটা কি, লেঞ্জের ল, তোকে এরকম ভাবে বলতে পারে যে লেঞ্জের লটা কি, তাহলে পুরো তিনটা লয়ের কিন্তু আমার গাণিতিক রূপ হলো এটা। তোকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমার পুরো তিনটা ফ্যারাডের সূত্র এবং লেঞ্জ লয়ের গাণিতিক রূপ কোনটা, এটা, হ্যাঁ এটা। এবার প্রথম সূত্র, এখানে ইকুয়েশন থেকে প্রথম সূত্র কিভাবে পাবো আমি, প্রথম সূত্র থেকে এটা মিলাচ্ছি, হ্যাঁ, প্রথম সূত্র কিভাবে পাবো, প্রথম সূত্রটা আমি পেয়ে যাব যে দেখ প্রথম সূত্র যেটা বলছে ফ্যারাডের প্রথম সূত্র কি বলছে বলতো, একটু খাতা থেকে বলতো কি বলছে, যদি মাইনাস কেন এলো, ওটা বলছি আমি একটু ধৈর্য রাখ, যে এটা মাইনাস কেন এলো, মাইনাস এলো যে মেন কারণ হলো, তাহলে বলে দিচ্ছি। দেখ মাইনাস হলো এই কারণে, যখন আমি কোনো কয়েলের মধ্যে ম্যাগনেটটাকে নিয়ে আসার চেষ্টা করছি, তখন কয়েলটা এটাকে কি করছে, বাধা দান করছে, দূরে যাচ্ছে তখনও বাধা দান করছে, অর্থাৎ পরস্পর কি হচ্ছে, বিপরীতমুখী হচ্ছে। সেই দিক জানানোর জন্যই কিন্তু মাইনাসটা দেওয়া হচ্ছে। এবার তোরা লিখতে পারছিস, লিখে নে একটু, যে মানে এই যে বাধা দানের জন্যই, বাধা বোঝানোর জন্যই, বাধা বা পরস্পর বিপরীত বোঝানোর জন্য মাইনাস নেওয়া হচ্ছে, বোঝানোর
জন্য মাইনাস নেওয়া হচ্ছে, আর এই যে মাইনাসটা এটাই তোর লেঞ্জ ল প্রকাশ করছে। তাহলে প্রথম কথা যেটা আমি পাচ্ছি 1 নাম্বার ফ্যারাডের ফার্স্ট ল কি বলছিল বল? ফার্স্ট ল কি বলছিল? ফার্স্ট ল বলছিল যদি ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন ঘটে সৃষ্টি হবে না। তাহলে এখানে দেখো যদি d ফাই যদি 0 হয়, d ফাই যদি 0 হয় তাহলে e এর মান কত? 0। এবার d ফাই কি বোঝাচ্ছে? d ফাই মানে কি চৌম্বক প্রবাহের পরিবর্তন বোঝাচ্ছে, তাই না? ফাই 1 আমি কি পেয়েছিলাম? d ফাই, এই যে d ফাই সমান আমি কি বলেছিলাম? ফাই 1 মাইনাস কত? এটা বলছে ফাই 1 মাইনাস কত? ফাই 2 বলেছিলাম না, বলিনি রে? তাহলে দুটো যদি মানে কোন রকম পরিবর্তন না হয় তাহলে e0। প্রথম সূত্র পেয়ে গেলাম। দ্বিতীয় সূত্র কি হচ্ছে? মান, মানে দ্বিতীয় সূত্র আমার কি আবিষ্ট তড়িৎ চালক বলের মানটাকে নির্দেশ করছে। মান যদি আমি নিই, শুধুমাত্র মান যদি দিই, E সমান মড নিলাম, এটা মড নিলাম মাইনাস n d ফাই বাই dt। মড মানে কি বল? শুধুমাত্র মানটা নিলাম, পজিটিভ দিতে নিলাম। এটাই হলো সেকেন্ড ল। সেকেন্ড ল না, এটা হলো আমার সেকেন্ড ল, এটা সেকেন্ড ল। তৃতীয় হলো লেঞ্জ ল। লেঞ্জ ল কিভাবে পেলাম আমি? লেঞ্জ ল সূত্র কি হলো? এই যে মাইনাস নিয়েছি, মাইনাস মানে কি বোঝাচ্ছে? পরস্পর কি বাধা, বিপরীত। এটাই হলো আমার লেঞ্জ। মানে মাইনাস এলো বাধা বোঝানোর জন্য, বাধা এটা তো লিখেছি, বাধা বা বিপরীতমুখী বোঝানোর জন্য, বিপরীতমুখী বোঝানোর জন্য। কথা ক্লিয়ার হলো? তাহলে একটা সূত্র থেকে আমার পুরো তিনটা সূত্র আমি কিন্তু পেয়ে গেলাম। এবার এই যে ই পেলাম, তাহলে ইটা কি হলো রে? ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল বা ভোল্টেজ। কি ব্যাপার রে? একদম মাথা নিচু করে আছিস, কি হয়েছে? কি হয়েছে রে? ঘুমাচ্ছিস? কাল খেলা দেখেছিস? কার খেলা ছিল? সিএসকে পাঞ্জাব কে জিতেছে? পাঞ্জাব জিতেছে। সামাদ কি খবর? সামাদ মাথা নিচু করে আপডেট কোথায় পাচ্ছিস? কালকে আরে আমাদের কলকাতার অবস্থা আরো খারাপ। 70 রানে কেউ হারে বলতো? মাথা মোটা করে 70 রানে হারতে গেছি। হ্যাঁ, দুটো ম্যাচ পর পরই করে দিল। মানে আমরা কি করেছি, আমাদের যে টাওয়ার মোটা আছে কিনা, তো টাওয়ার মোটা একটা রুম ভাড়া করেছি আমরা, অন্তত বলে কলকাতার সাপোর্টার টিম রুম ভাড়া করে খেলা দেখার জন্য। এখন কলকাতার অবস্থা তো প্রচুর খারাপ, দেখতে পাচ্ছিস রুম ছেড়ে চলে গেছে। এটা রুমের ভাড়াও দেয় না, টিভির ভাড়াও দেয় না, ইলেকট্রিকের ভাড়াও কেউ দেয় না, পড়ে আছে। মালিক এখন তো গা দিচ্ছে, আর মনে হয় হবে না। মানে কলকাতার অবস্থা খারাপ হয়ে গেছে, আর হবে কিছু কন্ডিশন। হ্যাঁ কি বেকার হয়ে গেছে কিসে? কলকাতা নাকি নাকি সিএসকে ধরি? হ্যাঁ সিএসকে ধরি। চল এখন যেটা এলো, তাহলে এখান থেকে এবার আলোচনা অনেকটাই হয়ে গেছে। এবার যে কথাটা আমি বলতে চাইছি, এই যে আমি ইকুয়েশনটা পেলাম, কই রে ইকুয়েশনটা? এই যে এটা, এই যে ইকুয়েশনটা পেলাম। তাহলে এবার এটা আমি মিটাচ্ছি, এই যে এটা আমি মিটাচ্ছি, এই যে টাকা। এবার যে কথাটা আমার আসছে, তাহলে আমি পেলাম ই সমান ভোল্টেজ সমান আমি পেলাম n d ফাই বাই dt। দেখ n d ফাই বাই dt, e সমান v লিখলাম। v মানে কি? ভোল্টেজ। এটাকে ভোল্টেজের আকারে আমি প্রকাশ করতে পারি। তোরা ওহমস লয়ে কিন্তু আমার ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে কিন্তু v আকারে কিন্তু প্রকাশ করেছে, তাই না? আমি লিখলাম n d ফাই বাই dt। এবার তোকে আমি বলছি, এবার মাইনাস কি কিন্তু হাওয়া করেছে, কেন রে সমাজ? মাইনাস আমি নিলাম না, দিকটার ব্যাপারটা আমি করলাম, শুধুমাত্র মানটার কথা বলছি। এবার তোদের যদি বলে যে না মাইনাস নেই, তাহলে নে নে, অসুবিধা নেই। এই যে এই মাইনাসটা কিন্তু বহুত রকম ভাবে অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বা দাঁড়ায়। কোথায় মাথা নিব? কোনো সমস্যা নাই, শুধুমাত্র মান নিলে শুধু এর আর মাইনাস যদি তো এই যে দিক মাইনাস না মানে হলো সেটা লেঞ্জ লকে বোঝাচ্ছে। লেঞ্জ ল মানে তিনটা সূত্রকে একসঙ্গে টাই আপ করার জন্য মাইনাসটা আসছে, সেটা লেঞ্জ ল। ঠিক আছে, এবার আমি বলছি যে এই যে ভি পেলাম, তাহলে এখান থেকে কোন একটা আমি বললাম যে কোন পরিবাহীর আবিষ্ট তড়িৎ চালক
বল ই সমান আমি বললাম n d phi বাই dt বলে সেখানে কি পরিমাণ আধান তৈরি হবে যদি রোধ সমান R হয় বল। এটাই হলো আমার কোশ্চেন, তোদের বই আছে, আমি আলোচনা করছি। তাহলে এখানে যেটা আধানের মান আমি পাবো, তাহলে প্রথম কথা বল যে এই যে টা পেলাম, থেকে I আসবে, I সমান কত রে? E বাই কত? R সমান কত? V বাই R তো না অন্য কিছু রে? ঠিক লিখেছি না ভুল লিখেছি? ঠিক লিখেছি। দেখ অনেকে কিন্তু E নিয়ে মাথা ব্যথা হয়, তার জন্য কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি V টা লিখছি। এবার যেটা মনে হয় V বাই R বাই E বাই R, ভোল্টেজ বাই R বাই E বাই R, ঠিক আছে? তাহলে এটা এলো, তাহলে V বাই R পেলাম। তাহলে এখানে যেটা আমি পাচ্ছি, তাহলে I সমান আমি পেয়ে গেলাম, ওখানে লিখবো কি না? এখানে লেখা আছে, ঠিক আছে? তাহলে I সমান আমি পেয়ে গেলাম n, তাহলে n v phi বাই dt। এবার যেহেতু আমার ক্ষুদ্র আছে, সেহেতু আমি ক্ষুদ্র হিসাবেই এটাকে কল্পনা করার চেষ্টা করি। সেটা হলো di, di সমান আমি পেয়ে যাব n বাই r d phi বাই dt। কোনো অসুবিধা নাই? e বাই r, যেহেতু e বাই r, এই r টাকে আমি কি করেছি, মানে লিখেছি, মাইনাস দিয়ে দে, এখানে মাইনাস, এখানে মাইনাস। তাহলে এবার যে কথাটা আসছে, এবার q, তাহলে dq, তাহলে dq যেটা আসবে, dq বা আমি যেটা বের করতে চাইছি যে আমার একটা দণ্ড আছে, সেই দণ্ডে আমার একটা প্রবাহ মাত্রা তৈরি হলো, ভোল্টেজ তৈরি হলো। আমি প্রবাহ মাত্রাও পেলাম, ভোল্টেজও পেলাম। আমি আধানের মান, আমার প্রবাহ মাত্রা মানে কি? একটা পজিটিভ আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া মানে কি প্রবাহ মাত্রা সৃষ্টি হলো। তো এখানে একটা কি, এই যে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হলো, মানে একটা আধান তৈরি হলো। তো সেই আধানের মানটা আমি নির্ণয় করছি। এটা বুঝতে পারছিস? এবার কিভাবে নির্ণয় করছি দেখ। এবার আধানটা হলো I সমান কত? E বাই R বা V বাই R, এটা তো আমি জানি। এবার E এর মান কত? n বাই R d phi বাই dt, এটা তো জানি আমি। শুধুমাত্র r টাকে ভাগ করলাম। এবার d phi না dq, R হলো রোধ রে, রোধ V সমান I জানি না, V সমান কত? ওহমস ল, ঠিক আছে? এবার dq, এই যে dq, d এটা হলো q, dq এটা হলো q, এটা। এবার q সমান আমি কি জানি বল? q সমান আমি কি জানি? it জানি না? I সমান কত ছিল? q বাই t, এটা জানি না? এটাই তো না অন্য কিছু রে? এটাই বুঝা গেল? q সমান হলো q, এটা I বারে I q বাই t, ঠিক আছে? এবার কথাটা হলো যে এই যে dq সমান n বাই r d phi বাই dt dt, তাহলে এই যে dt আর এই যে dt কেটে গেল, বুঝেছে? এবার এটা মিটাচ্ছি আমি, এটা মিটাচ্ছি। যে গল্পটা এবার আসবে এখান থেকে, সেটা হলো, এটা যদি আমি মিটিয়ে দিই, তাহলে যে কথাটা এবার আসছে dq, তাহলে dq সমান আমি পেয়ে গেলাম মাইনাস n বাই r, শুধুমাত্র থাকলো কি d phi। এবার এটাকে ইন্টিগ্রেশন কর, ইন্টিগ্রেশন dq, তাহলে মাইনাস n বাই r ইন্টিগ্রেশন d phi, ঠিক আছে? তাহলে এখানে যেটা আমি পাবো, এই যে ইন্টিগ্রেশন যদি করি, তাহলে কত হলো? q আধান সমান মাইনাস n বাই r, এখানে চলে আসবে phi 1 মাইনাস phi 2, তাহলে q সমান হয়ে গেল আমার মাইনাস n বাই r phi 1 মাইনাস phi 2, বা তুই বলতে পারছিস বা d phi, এটাকে phi 1 মাইনাস phi 2, phi 1 মাইনাস phi 2, এটাই হলো আমার আধানের পরিমাণ। এই আধান থেকে আমার মাঝে মাঝে কোশ্চেন আসে, ঠিক আছে? বল এবার বুঝা গেছে না? জানি টাইম কি হয়ে গেছে নাকি? তোরা কিছু বলছিস না নাকি? এটা কাজ করে নে, তারপরে আমি বলতে দেখি বলে দেবে। হ্যাঁ কি বলছিস? খাসনি না স্যার? এ বাবা রে বাবা, খাসনি কেন? খাসনি রে ভাই, ভাই সমান হলো 4t স্কয়ার
প্লাস 2t মাইনাস 5 ওয়েবার। ঠিক আছে, এবার r সমান হলো 2 ওহম। 2 সেকেন্ড পর প্রবাহ মাত্রার মান কত? প্রবাহ, এটা হলো 5। প্রবাহ মাত্রার মান কত? প্রবাহ মাত্রার মান কত বের কর। 5 হলো 40 স্কয়ার 2t 5 ওয়েবার, আর হলো 2 ওহম। 2 সেকেন্ড পর প্রবাহ মাত্রার মান কত? 2 সেকেন্ড পর। এবার এটা হলো আর হলো রোধ হলো 2 ওহম। ঠিক আছে, এবার 2 সেকেন্ড পর প্রবাহ মাত্রার মান কত হবে? প্রবাহ মাত্রার মান আমাদের বের করতে হবে। আয়ের মান পারা যাবে এটা? আয়ের মান কিভাবে বের করবি বল? আই সমান আমি পেলাম কই? ই বাই আর। তাহলে